প্রিয় ছাত্ররা, আমি তোমাদের শ্যামল স্যার ক্লাস 11-এর জারণ বিজারণ চ্যাপ্টারের দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছি। আজকের যে টপিকসটা তোমাদের আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটা খুব ভালো করে প্রথম থেকে দেখবে এবং ভালো করে অনুশীলন করবে, কারণ আজকের এই ক্লাসটা সর্বভারতীয় পরীক্ষা, নিট বা AIEEE প্রভৃতি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের আজকের যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে ইম্পর্টেন্ট জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্স, আয়ন ইলেকট্রন সাহায্যের ব্যালেন্স, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দারুণ ইম্পর্টেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় সেই প্রশ্নগুলো পড়ে। সুতরাং ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং খাতা পেন নিয়ে জিনিসগুলো টুকে নিতে হবে। তো চলো, আগের দিনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বিভিন্ন যৌগের অণুতে একটা নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা নির্ণয় আমরা আগের দিন শিখেছিলাম। আজকে আমরা কয়েকটা স্পেশাল যৌগ যার মধ্যে পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করব। এটা একটু ব্যতিক্রমী কেস রয়েছে, সুতরাং খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তো চলো, প্রথমে আমরা শুরু করি ব্লিচিং পাউডার। দেখো, বোর্ডে আমরা ব্লিচিং পাউডারের সংকেত লিখেছি CaOCl, Cl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। তো এই যে ব্লিচিং পাউডার যৌগে দেখো দুটো ক্লোরিন আছে, একটা ব্র্যাকেটের মধ্যে একটা ক্লোরিন আর ব্র্যাকেটের বাইরে একটা ক্লোরিন। তো এই যে উভয় ক্লোরিনের জারণ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তো বলো দেখি, এই উভয় ক্লোরিনের জারণ সংখ্যা কি একই রকম হবে না আলাদা আলাদা হবে? তো ডেফিনেটলি আমি তোমাদের বলি যে এই দুটো ক্লোরিনের জারণ সংখ্যা আলাদা আলাদা হবে, এবং এটা কিভাবে আলাদা আলাদা হবে সেটা আমরা এখন নির্ণয় করে দেখাচ্ছি। দেখাই, এই দেখো ব্লিচিং পাউডারের জ্যামিতিক গঠন আমরা এখন করছি। CaOCl, Cl। দেখো ব্লিচিং পাউডারের স্ট্রাকচারটা আমরা করেছি বোর্ডে। এটাকে যদি আমরা এখন আয়নিত করি তাহলে কি হবে? দেখো Ca ডাবল প্লাস প্লাস OCl মাইনাস প্লাস Cl মাইনাস। দেখো এখানে তিনটে আয়ন তৈরি হয়েছে, একটা ক্যালসিয়াম 2+, একটা OCl মাইনাস, একটা Cl মাইনাস। তো এই যে ক্লোরিনটা আর এই ক্লোরিনটা ব্র্যাকেটের মধ্যে ছিল আর এই ক্লোরিনটা ব্র্যাকেটের বাইরে ছিল। তো আমরা জারণ সংখ্যা নির্ণয়ের সময় বলেছিলাম যে এই যে Cl মাইনাসের উপরে যে নেগেটিভ চার্জটা রয়েছে, অর্থাৎ একটা ঋণাত্মক আধান আছে, সুতরাং এই ক্লোরিনটার জারণ সংখ্যা হবে -1। সুতরাং যে ক্লোরিনটা ক্যালসিয়ামের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে সেই ক্লোরিনটার জারণ সংখ্যা হবে -1। তো এইটা জারণ সংখ্যা -1। তাহলে এই ক্লোরিনটা জারণ সংখ্যা কত হবে? এখানে দেখো OCl মাইনাস একটা আয়ন উৎপন্ন হয়েছে, এই আয়নের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই আয়নের জারণ সংখ্যা নির্ণয় করার সময় আমরা আগের দিনে প্রসম পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করেছিলাম, আয়নটা করা হয়নি। আজকে সেই আয়নটা শিখিয়ে তারপরে আমরা এইটা শুরু করব। তো নিয়ম প্রায় একই রকমের, আগের মতনই, অর্থাৎ কোনো আয়নের যে সেন্ট্রাল অ্যাটম তার জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে আগের মতন সমস্ত
নিয়ম অনুসরণ করতে হবে। শুধুমাত্র ইকুয়াল টু জিরোর পরিবর্তে ওই আয়নের উপরে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে ইকুয়াল টু পজিটিভ চার্জের সংখ্যা লিখতে হবে, আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে জারণ সংখ্যার যোগফল ইকুয়াল টু নেগেটিভ চার্জের সংখ্যা লিখতে হবে। তারপরে সমাধান করে এক্স এর মান নির্ণয় করলে আমরা ওই আয়নের জারণ সংখ্যা নির্ণয় করতে পারব। তো দেখাই, মনে করো OCl মাইনাস ব্লিচিং পাউডার থেকে যেটা উৎপন্ন হয়েছে OCl মাইনাস, তো কার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে? Cl এর। তো এক্ষেত্রে আমরা যা জারণ সংখ্যা নির্ণয় করতে হয় তাকে আমরা প্লাস এক্স ধরি, আগের দিন বলেছিলাম, এবং তার সঙ্গে যে অন্যান্য পরমাণু বা পরমাণুগুলো যুক্ত থাকে তাদের যোজ্যতা মাইনাস বা প্লাস ধরতে হয়। যেহেতু এখানে অক্সিজেন নেগেটিভ, সুতরাং অক্সিজেনের যোজ্যতা এখানে -2 ধরতে হবে। তো -2 ইকুয়াল টু, যদি এখানে আধান না থাকতো তাহলে আমরা 0 ধরেছিলাম, কিন্তু এখানে যেহেতু আধান রয়েছে এবং একটু আগে আমি বললাম যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সমান সমান নেগেটিভ চার্জের সংখ্যা লিখতে হবে, আর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সমান সমান পজিটিভ চার্জের সংখ্যা লিখতে হবে। যেহেতু এখানে নেগেটিভ চার্জ রয়েছে সুতরাং আমরা লিখতে পারি -1। আবার বলছি x - 2 equal to -1, so x equal to +1। সুতরাং ব্লিচিং পাউডার, আমি আবার সংকেতটা লিখছি CaOCl, এই ব্লিচিং পাউডারের এই ব্র্যাকেটের মধ্যে ক্লোরিনটার জারণ সংখ্যা পেলাম +1, ব্র্যাকেটের বাইরে যে ক্লোরিনটা তার জারণ সংখ্যা পেলাম -1। এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেয় ব্লিচিং পাউডারের উভয় ক্লোরিনের জারণ সংখ্যা কত। তাহলে সংক্ষেপে বলা যায় +-1। আর স্পেসিফাইড করে বললে যে ব্লিচিং পাউডারের যে ক্লোরিনটা ক্যালসিয়ামের সঙ্গে সরাসরি যুক্ত থাকে এটা হচ্ছে -1 জারণ সংখ্যা, আর যেটা ব্র্যাকেটের মধ্যে থাকে সেটা হচ্ছে +1। ওকে, তো ব্লিচিং পাউডারের জারণ সংখ্যা আমরা নির্ণয় করলাম। এইবারে আমরা আগের দিনের রেস ধরে দু একটা আয়নের জারণ সংখ্যা আমরা শিখছি। সো প্রথমে আমরা অ্যানায়ন করতে শুরু করেছিলাম, আগেরটা অ্যানায়ন করলাম, আরো দু একটা অ্যানায়নের জারণ সংখ্যা আমরা নির্ণয় করি। সে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে সালফেট মূলকে। ওকে, তো এই যে সালফেট মূলকের সালফারের জারণ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি করব? সালফেট মূলকের জারণ সংখ্যা নির্ণয় করার জন্য এই সালফারকে আমরা +x ধরবো, আর এখানে অক্সিজেন আছে কটা? 4টে। তো প্রত্যেকটা অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2 করে, তাহলে 4 × 2 ইকুয়াল টু কত হবে? এখানে দুটো মাইনাস রয়েছে সুতরাং -2। সো x ইকুয়াল টু +6। সুতরাং সালফেট মূলকে সালফারের জারণ সংখ্যা +6। সিমিলারলি একই রকম ভাবে যদি আমরা NO3 মাইনাস নাইট্রোজেনের জারণ সংখ্যা নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি x - 6 equal to -1, that's equal to x is equal to +5. So the oxidation number of nitrogen is +5. Okay, তো নেক্সট আমরা তোমাদের অ্যানায়নের কয়েকটা টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে। PO4 ট্রিপল মাইনাস ফসফরাসে বের করতে হবে
কার্বনেট মূলক কার্বনের বের করতে হবে, বাইকার্বনেট HCO3 মাইনাস কার্বনের বের করতে হবে। ওকে, এগুলো তোমাদের টাস্কের জন্য থাকলো। এখন আমরা ক্যাটায়নের জারণ সংখ্যা নির্ণয় করছি। ক্যাটায়ন অর্থাৎ পজিটিভ চার্জ যুক্ত আয়ন, সে NH4 প্লাস নাইট্রোজেনের জারণ সংখ্যা নির্ণয় করব। তো এখানে নাইট্রোজেন প্লাস এক্স আর হাইড্রোজেন আছে এখানে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে হাইড্রোজেন যখন অধাতুর সঙ্গে যুক্ত থাকে তখন তার যোজ্যতা ধরতে হয় +1, আর যখন ধাতুর সঙ্গে যুক্ত থাকে সরাসরি তখন তার যোজ্যতা -1 ধরতে হয়। যেহেতু এখানে হাইড্রোজেন অধাতুর সঙ্গে যুক্ত আছে নাইট্রোজেনের সঙ্গে, সুতরাং এখানে হাইড্রোজেনের প্রত্যেকটা যোজ্যতা +1 করে ধরতে হবে। যেহেতু 4টে হাইড্রোজেন রয়েছে সুতরাং এখানে আমাদের +4 লিখব। ইকুয়াল টু কত হবে? আমি বলেছিলাম যে ক্যাটায়নের সময় উপরে যে কটা পজিটিভ চার্জ থাকবে সমান সমান সেই পজিটিভ চার্জের সংখ্যাটা লিখতে হবে। সুতরাং আমরা লিখব সমান সমান +1। সো x ইকুয়াল টু -3। সুতরাং এই নাইট্রোজেনের জারণ সংখ্যা হবে -3। সিমিলারলি একই রকম ভাবে আমরা আর একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে PH4 প্লাস। তো এখানে ফসফরাসের জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। তো একই রকম ভাবে এটাকে আমরা x ধরবো, এটা +4 ইজ ইকুয়াল টু +1, ডেফিনিটলি x ইজ ইকুয়াল টু -3। সো ফসফরাসের জারণ সংখ্যা হবে -3। এইভাবে আমরা ক্যাটায়ন জারণ সংখ্যা শিখলাম। আগে আমরা অ্যানায়ন শিখেছি। এখন আমরা যে টপিকসটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে জারণ সংখ্যার ভিত্তিতে জারক এবং বিজারক দ্রব্য নির্বাচন। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। জারণ সংখ্যার ভিত্তিতে জারক এবং বিজারক দ্রব্য আমরা নির্ণয় করব। দেখাই একটা উদাহরণের সাহায্যে। কপার প্লাস HNO3, CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস জল। এই বিক্রিয়াটা ভালো করে ফলো করো। এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে 0, কারণ আমরা জানি কোনো মৌল পরমাণু বা অণু অবস্থায় থাকলে তার জারণ সংখ্যা 0 হয়। সুতরাং কপারের জারণ সংখ্যা 0। আর এখানে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের জারণ সংখ্যা ডেফিনিটলি +5, আমরা অলরেডি জারণ সংখ্যা নির্ণয় করে দেখেছি। আর এখানে কপার নাইট্রেট, এই নাইট্রেট লবণে কপারের জারণ সংখ্যা হচ্ছে +2, আর এখানটায় নাইট্রোজেনের +4। সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে কপারের জারণ সংখ্যা কি হয়েছে বলতো? 0 থেকে +2 হয়েছে, তাহলে জারণ সংখ্যা বেড়েছে। জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি হলে কি হয়? জারণ হয়। আমরা আগের দিন বলেছিলাম যে জারণ সংখ্যা বৃদ্ধি হলে জারণ হয়। আর যে পদার্থ নিজে জারিত হয় সে বিজারক দ্রব্য। সুতরাং এখানে কপার হচ্ছে বিজারক দ্রব্য। আর এখানে কি হয়েছে? নাইট্রিক অ্যাসিড থেকে NO2 তে পরিণত হয়েছে। তো জারণ সংখ্যা কি হয়েছে? জারণ সংখ্যা হ্রাস। এখানে জারণ সংখ্যা হ্রাস হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস হলে বিজারণ। দেখো এখানে নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়েছে, আর আমরা জানি যে পদার্থ নিজে বিজারিত হয় সেটা জারক দ্রব্য। সুতরাং এখানে HNO3 ডেফিনিটলি জারক দ্রব্য। তাহলে আমরা কি শিখলাম? যে পদার্থের
জারণ সংখ্যা বাড়ে সেটা বিজারক দ্রব্য, যে পদার্থে জারণ সংখ্যা কমে সেটা জারক দ্রব্য। ওকে, তো এখন আমরা তোমাদের আর একটা টপিকস যেটা আমরা আলোচনা করতে ভুলে গেছিলাম, সেই টপিকসটা হচ্ছে লবণের ভিতরে কোনো ধাতুর জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। তো চলো সেইটা আমরা একটু আলোচনা করি। এই লবণটা নিচ্ছি আমরা CuNO3(2) কপার নাইট্রেট। তো লবণের ভিতরে কি থাকে? মূলক থাকে। তো এর জারণ সংখ্যা নির্ণয় করার জন্য মূলকের যোজ্যতা তোমাদের জানতে হবে। তো তোমরা প্রথম চ্যাপ্টারে মূলকের যোজ্যতা শিখেছো, সেই মূলকের যোজ্যতা এখানে সরাসরি বসিয়ে দিতে হবে, দিলেই আমরা জারণ সংখ্যা পেয়ে যাব। দেখি কিভাবে আমরা সেটা নির্ণয় করতে পারি। সে কপারে জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো যার জারণ সংখ্যা নির্ণয় করব তাকে সবসময় +x ধরতে হয়। তা ডেফিনেটলি এখানে কপারের ক্ষেত্রে +x ধরলাম। এবার বলো তো নাইট্রেট মূলক কটা আছে? এখানে নাইট্রেট মূলক ডেফিনেটলি দুটো রয়েছে, আর প্রত্যেকটা নাইট্রেট মূলকের যোজ্যতা -1 করে। তাহলে দুটো নাইট্রেট মূলকের জন্য যোজ্যতা কত হবে? ডেফিনেটলি -1 গুণ 2 ইকুয়াল টু কত হবে? যেহেতু একটা প্রথম লবণ সুতরাং এটা ইকুয়াল টু 0 হবে। সুতরাং x ইকুয়াল টু +2। সুতরাং কপার নাইট্রেট লবণে কপারের জারণ সংখ্যা +2। ঠিক একই রকম ভাবে আর একটা লবণ তোমাদের দেখাই, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4(3). This is called অ্যালুমিনিয়াম সালফেট। তো এই অ্যালুমিনিয়াম সালফেটে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে কটা অ্যালুমিনিয়াম রয়েছে? দুটো। সুতরাং আমরা লিখতে পারবো +2x। আর এখানে সালফেট মূলক কটা আছে? 3টে। প্রত্যেকটা সালফেট মূলকের যোজ্যতা হচ্ছে -2। তাহলে 3টের জন্য কি হবে? -2 গুণ 3 ইকুয়াল টু কত হবে? যেহেতু এটা নিউট্রাল অর্থাৎ প্রসম অণু সুতরাং এটা ইকুয়াল টু 0। সো 2x ইকুয়াল টু +6, x ইকুয়াল টু +3। সুতরাং অ্যালুমিনিয়াম সালফেটে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3। তো তোমাদের টাস্কের জন্য কয়েকটা লবণের এক্সাম্পল আমি বোর্ডে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো, Na2SO4 সোডিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। CuSO4 কপারের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এই 3টে লবণ তোমাদের আমি টাস্ক হিসাবে দিলাম। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। তার প্রথমটা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? শত জারণ বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়ার একটি বিক্রিয় পদার্থের অণু একই সঙ্গে জারিত এবং বিজারিত হয়, সেই বিক্রিয়াটাকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। দেখাই উদাহরণ, অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়া তোমরা সবাই জানো, 2KClO3 ইকুয়াল টু 2KCl প্লাস 3O2। তো
এখানে দেখো ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +5 এবং অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1 আর এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে দেখো এই যে KClO3 এই কম্পাউন্ড অর্থাৎ পটাশিয়াম ক্লোরেট এই অণুতে দেখো ক্লোরিনের বিজারণ হয়েছে আর অক্সিজেনের দেখো জারণ সংখ্যা বেড়ে গেছে, -2 থেকে 0 হয়েছে, সুতরাং এটা জারণ হয়েছে। ওকে, তাহলে কি হয়েছে দেখো এই KClO3 অণুটি একই সঙ্গে একবার বিজারিত হয়েছে, একবার জারিত হয়েছে, সুতরাং এই বিক্রিয়াটা হলো একটি শত জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। ওকে, এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যার নাম অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। কাকে বলে? একটি বিক্রিয়ক পদার্থের অণু থেকে যখন একাধিক বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় এবং ওই বিক্রিয়ক পদার্থর অণুটির যে পরমাণু থাকে সেটি যে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয়েছে তাদের যা জারণ সংখ্যা তার মধ্যবর্তী জারণ স্তরে থাকবে সেই বিক্রিয়ক পদার্থটা, এবং বিক্রিয়াজাত পদার্থটার জারণ সংখ্যা ওই বিক্রিয়ক পদার্থের জারণ সংখ্যার চেয়ে একটাতে বেশি হবে, একটাতে কম হবে। ওকে, সেই বিক্রিয়াটাকেই আমরা বলবো অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তো দেখাই বিক্রিয়াটা Cl2 + 2NaOH equal to NaCl plus NaOCl plus H2O। দেখো এখানে দুটো ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, দুটো ক্লোরিন, দুটো সোডিয়াম আছে, একটা দুটো সোডিয়াম আছে। ওকে, দুটো হাইড্রোজেন রয়েছে, দুটো হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন দুটো, এই একটা এই একটা। তো ভালো করে খেয়াল করো এখানে Cl2 একটা বিক্রিয়ক পদার্থের অণু, এর জারণ সংখ্যা এখানে ডেফিনিটলি 0। আর এই ক্লোরিন অণুটা দেখো এই NaOH এর সঙ্গে বিক্রিয়া করে NaCl এবং NaOCl সোডিয়াম হাইপোক্লোরাইড উৎপন্ন করেছে। তো এই NaCl যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা -1 আর NaOCl এ অলরেডি আমরা পড়েছি এই জারণ সংখ্যা হচ্ছে +1, আমরা অলরেডি জেনেছি। এটা +1, এটা -2, এটা x ধরলে এটা +1 হয়। তাহলে দেখো তাহলে এই ক্লোরিনটা এটার ক্ষেত্রে জারণ হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি। আর এটার ক্ষেত্রে কি হয়েছে? জারণ সংখ্যা হ্রাস হয়েছে, জারণ সংখ্যা হ্রাস। আর দেখো এখানে Cl2 জারণ সংখ্যা 0 রয়েছে এবং NaCl এ -1 এবং NaOCl এ +1। তাহলে দেখো এই Cl2 শূন্যটা -1 এবং +1 এর মধ্যবর্তী অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো এই হলো অসামঞ্জস্য বিক্রিয়া বা কনপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তো এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কনপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। নিচে দেখো একটা বিক্রিয়া দেয়া আছে, বিক্রিয়াটা ভালো করে খেয়াল করো। এই যে বিক্রিয়াটা এটা হচ্ছে কনপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। কাকে বলে কনপ্রপোর্শন রিঅ্যাকশন? দুটি বিক্রিয়ক পদার্থের মধ্যে একটি নির্দিষ্ট মৌল থাকে, তারা
বিভিন্ন জারণ স্তরে থাকে এবং এই বিভিন্ন জারণ স্তরে থেকে তারা বিক্রিয়া করে একটা যৌগ উৎপন্ন করে, যে যৌগে জারণ সংখ্যা ওই নির্দিষ্ট মৌলের যে যে জারণ সংখ্যা ছিল তার মধ্যবর্তী জারণ সংখ্যায় থাকে। তাকে বলা হয় কম্পোজিশন রিয়াকশন। দেখো এখানে KBrO3 ব্রোমিন +5 আছে, KBr ব্রোমিন -1 আছে। তাহলে এটা নির্দিষ্ট মৌল ব্রোমিন এবং এই দুটো একই দুটো বিক্রিয়ক পদার্থ। তাহলে এই দুটো বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে দেখো এই একটা নির্দিষ্ট বিক্রিয়ক পদার্থ Br2 উৎপন্ন করেছে, যার জারণ সংখ্যা 0 এবং এই জারণ সংখ্যাটা +5 এবং -1 এর মধ্যবর্তী জারণ স্তরে থাকে। সুতরাং এটা বলা যায় যে ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস্য বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াটা হলো কম্পোজিশন রিয়াকশন। ওকে, তো আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো। পরের ক্লাসে আমি আবার পরের অংশটুকু নিয়ে আলোচনা করব।